অনেক বছর পর মামাবাড়ির চিঠি পেয়ে একটু অবাক হলো অমিত। তার মা বাবার মৃত্যুর পর এই প্রথম চিঠি পেল সে। সামনের মাসেই তার মামার মেয়ের বিয়ে। অনেক বছর হয়ে গেল সে মামার বাড়িতে যায়নি, কিন্তু এবার সে মামার বাড়িতে যাবে এটা মনে মনে ঠিক করলো। চিঠিতে অমিতকে মামা লিখেছে তাড়াতাড়ি আসার কথা, অনেক কাজ, হাতে মাত্র আর 10 দিন। অমিত মনে মনে ঠিক করলো কাল অফিস করে সন্ধ্যের ট্রেনটা ধরে সে মামার বাড়ি যাবে। পরের দিন অফিসে বসকে সবটা বলে ছুটি মঞ্জুর হতে একটু রাত হয়ে গেল। অগত্যা রাতের শেষ ট্রেনটা ধরে রাত 11:45 নাগাদ মাটিধর স্টেশনে সে এসে নামলো। স্টেশন থেকে বেরিয়ে অমিত জানতে পারল কিছু গন্ডগোল হয়েছে, তার জন্য যানবাহন আজ সম্পূর্ণ বন্ধ। তাহলে কি করা যায় এই নিয়ে ভাবছে, হঠাৎ একটা অপরিচিত ব্যক্তি অমিতের সামনে এসে দাঁড়ায়। কাউকে খুঁজছেন মশাই? হ্যাঁ, আমি মামাবাড়িতে এসেছিলাম আজ। এই জাস্ট ট্রেন থেকে নামলাম, কিন্তু যেটা জানতে পারলাম কোনো গাড়ি আজ পাবো না। দাদা, আপনি একটু বলতে পারবেন এই পটাশপুর গ্রামে যেতে কোনো শর্টকাট রাস্তা আছে কি না? দেখুন মশাই, এই যে সোজা রাস্তাটা দেখছেন না, এটা দিয়ে গেলে আপনার 2-2.5 ঘন্টা লেগে যাবে পটাশপুর গ্রামে পৌঁছাতে। কিন্তু একটা রাস্তা আছে, উম, যা আপনাকে হয়তো আধ ঘন্টার মধ্যে ওই পটাশপুর গ্রামে পৌঁছে দেবে। কিন্তু রাস্তাটা একটু ভয়ানক, মানে রাস্তাটা শ্মশানের পাশ দিয়ে গিয়েছে আর কি। ভূত নিয়ে ছোট থেকে সবাই কৌতূহল থাকে, অমিতও তাদের দলে একজন। কিন্তু কৌতূহলের থেকে ভয় সে বেশিই পায়। শ্মশানের নাম শুনে সে জড়সড় হয়ে গেল। সাহস দেখিয়ে যে হ্যাঁ বলবে সেটাও সে বলতে পারছে না, কিন্তু কোনো উপায় নেই। এত রাত্রে কোথায় সে রাত কাটাবে? আবার এই গ্রামে যে কাউকে চেনে সেটাও না। সেই কবে ছোটবেলায় মামার বাড়িতে এসেছিল, তারপর পড়াশোনা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাই তার এদিকটাতে আর তেমন আশা হয়নি। লোকটা তাকে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। উপায় না পেয়ে আস্তে আস্তে করে সে শ্মশানের পথে হাঁটতে শুরু করলো। প্রথম কয়েক মিনিট রাস্তা মোটামুটি ভালোই ছিল। শহরে যানবাহনের জন্য অতটা ঠান্ডার কোনো বালাই নেই, কিন্তু গ্রামের দিকে গাছপালা আর পুকুর ঘন ঘন থাকায় ঠান্ডাটা একটু বেশিই মনে হচ্ছে। যাই হোক, মিনিট 15 হাঁটার পর অমিত সেই শ্মশানটির কাছে এসে উপস্থিত হয়। প্রথমে সে অতটা বুঝতে পারেনি, চিমড়ে কিছু গন্ধ তার নাকে আসতে চারপাশটাতে ভালো করে সে তাকালো। বুঝতে পারল এটাই সেই শ্মশান। গাটা হঠাৎ করে ছমছম করে উঠল। এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, না হলে ঘটতে পারে মহাবিপদ। হঠাৎ তার পেছন থেকে কিছু একটা চট করে সরে গেল। একটা ঠান্ডা শীতল হাওয়া তার শরীর স্পর্শ করলো। ভয়ে ভয়ে তার চোখ চারিপাশটা একটু দেখে নিল। কাউকে তো সে কোথাও দেখতে পেল না, কিন্তু মনে মনে সে খুব ভয় পেল। সে আর দাঁড়াতে পারল না, তাড়াতাড়ি পা চালানো সামনের দিকে। কিছুটা এগিয়ে দেখতে পেল একটা অল্প আলো। সামনে এগিয়ে এসে দেখতে পেল ওটা একটা চায়ের দোকান। অমিত মনে মনে একটু খুশি হলো। রাত যতই হোক একটু চা হলে ভালোই হয়। চায়ের আশা নিয়ে দোকানটির দিকে একটু এগিয়ে গেল সে। দাদা, গরম গরম কিছু খাবার পাওয়া যাবে?
মানে এই গরম চা হলেও চলবে? হ্যাঁ বাবু, হবে তো। তা বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? ভেতরে আসুন। দোকানদারের কথা মতো অমিত ভেতরে গেল। তার একটু ভালো লাগলো। বাইরে যা ঠান্ডা, কিন্তু ভেতরটা একটু গরম। তা মশাই, এইদিকে এত রাত্রে কেন? কোনো কাজ আছে বুঝি? এরপর সে দোকানদারকে তার সমস্ত দুঃখের কথা বলে, কি জন্য সে এখানে এসেছে, এরপর এখানে এসে সে কী কী শুনেছে, তার সঙ্গে কি কি ঘটেছে, সমস্ত কথা। সব কথা বলার পর অমিত একটা কথা জিজ্ঞাসা না করে পারল না। আচ্ছা দাদা, এত রাত্রে আপনি কেন দোকান খুলে রেখেছেন? তারপর আমি শুনেছিলাম এই রাস্তায় সন্ধে হলে কেউ তেমন আসে না। তাহলে আপনি শ্মশানের পাশে এত রাত্রে দোকান খুলে রেখেছেন কেন? কি করব বাবু, পেটের দায়ে করতে হয়। আপনার ভয় করে না? না বাবু, ভয় করে না। জানেন, প্রথমটা এমন ছিল না। এই গ্রাম অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। কিন্তু আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে একটা মহামারীতে এই গ্রামের অবস্থা পুরো বদলে দেয়। লোকের ব্যবসা বাণিজ্য সবই ডুবতে বসে। অনেকে তো না খেতে পেয়ে মারা যেতে শুরু করে। অনেকে আবার নিজেদের পেট চালানোর জন্য সুদে টাকা নেয়। তারপর যখন সেটা ফেরত দেওয়ার সময় আসে, তখন অনেকে না দিতে পেরে আত্মহত্যা করে। তার মধ্যে আমারও পরিবার ছিল। এই কথাগুলো বলার পর পুরো পরিবেশটা থমথমে হয়ে গেল। অমিতের একটু ভয় ভয় করতে লাগলো। কথা ঘুরিয়ে সে বলল, আপনি বাড়ি ফিরবেন না? না বাবু, বাড়ি যাব না। বাড়ি হলো আমার এটাই, আমি এখানেই থাকি। আপনি চাইলেও আমার সাথে আজ রাতটা থাকতে পারেন, কাল ভোরে তখন চলে যাবেন। আর আসলে ওই দিকটা তো ভালোও নয় তেমন, তাই বলছিলাম আর কি। মনে মনে অমিত ভাবল, ভালোই হয়েছে। এত রাতে ভূতের ভয়ে আর রাত্রে একা একা সে না গেলেই ভালো হয়। সম্মতি জানিয়ে সে বলল, অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমি কাল ভোরেই চলে যাব। এরপর অমিত চা বিস্কিট খেয়ে শুয়ে পড়ল। ক্লান্তিতে তার চোখ জুড়িয়ে এসেছে। সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। রাত ঠিক কত অমিত জানে না। তার ঘুম ভাঙল কিছু খুটখাট আওয়াজে। আস্তে আস্তে সে চোখ খুলে দেখল পুরো দোকান অন্ধকার। লোকটা কি তার পাশে শুয়ে আছে? আস্তে আস্তে সে উঠে বসল। জ্যোৎস্নার আলোয় সে দেখল পুরো দোকান ফাঁকা, কোনো মানুষ নেই। আওয়াজটা এখন বন্ধ হয়ে গিয়েছে। ঘন ঘন ঠান্ডা শীতল বাতাস এদিক ওদিক যাতায়াত করছে। দোকানের বাইরে সে বেরিয়ে এলো। লোকটা এত রাত্রে কোথায় গেল? দোকানের বাইরে বের হতেই তার একটা জিনিস চোখে পড়ল। দেখল কেউ একজন উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এত রাত্রে কে দাঁড়িয়ে আছে? ভয়ে ভয়ে অমিত লোকটির কাছে এগিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা লোকটিকে অমিত অনেকবার ডাক দিল। প্রথমটায় অমিতের ডাকে কোনো সাড়া মিলল না তার। তারপর যখন অমিত আরও একবার ডাক দিল, আর ঠিক তখনই তার মুখ চট করে ঘুরে গেল অমিতের দিকে। লোকটার বডি তখনও উল্টো দিকে, অমিতের চোখ লোকটির মুখের দিকে। লোকটা আর কেউ নয়, সেই চায়ের দোকানদার। তার মুখে অসংখ্য কাটা চিহ্নের দাগ, গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। অমিতের চোখ আরও একটা দিকে পড়ল। লোকটার গলায়, পুরো গলার ওপর মোটা পুরু দাগ, এই যেমন লোকে গলায় দড়ি নিলে যেমন হয়। বিকট এক হাসি তার মুখে। অমিতের আত্মা যেন ভয়ে শরীর থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। সে এখন ভালোই বুঝতে পেরেছে সে এক মহা বিপদে পড়েছে।
তাকে বাঁচতে হলে এক্ষুনি পালাতে হবে। তখনই সে দেখল দুটো লম্বা হাত তার গলা ধরতে এগিয়ে আসছে। এদিক ওদিক আর না তাকিয়ে সে পেছনের দিকে দৌড়াতে লাগলো। পেছন থেকে এক মর্মান্তিক হাসির আওয়াজ তার এখনো কানে ভেসে আসছে। সেই হাসির আওয়াজ এতই মর্মান্তিক যেন মনে হয় পুরো পৃথিবীকে সে এক অন্ধকারে গ্রাস করে নেবে। ছুটতে ছুটতে একটা গ্রামে এসে পৌঁছয় অমিত। শরীরে তখন তার আর কোনো শক্তি নেই। আতঙ্ক ভয় নিয়ে একটা ঘরের দরজার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলায় অমিতের জ্ঞান ফিরল। তারপর সে জানতে পারে ওটা একটা 3 বছর আগে চায়ের দোকান ছিল। চায়ের দোকানদার সুদে টাকা ফেরত দিতে না পারায় গলায় দড়ি নিয়ে ওই চায়ের দোকানেই আত্মহত্যা করেছিল।